29 জুলাই বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিট স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। রায় নিয়ে আগাম মন্তব্য করায় জনকণ্ঠের 2 সাংবাদিককে আদালতে তলব, চাওয়া হয়েছে ইমরান এইচ সরকার সম্পর্কে তথ্য। কর্মসৃজন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতি, কর্মকর্তাদের স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সুন্দরবনে এখন বাঘ আছে মাত্র 106টি, শিকারীর দৌরাত্ম্য ও খাদ্য সংকটে উজাড় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মূলধনী যন্ত্রের আমদানি বাড়লেও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ছে না, অর্থ পাচারের সংখ্যা অর্থনীতিবিদদের। ঢাকা টেস্টে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকা, সাদা পোশাক ও ধারাবাহিকতা রাখতে চান মুশফিকুর রহিম। আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের আগে সম্ভাব্য রায় নিয়ে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত উপসম্পাদকীয় ব্যাখ্যা দিতে সংশ্লিষ্টদের আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সম্পর্কে তথ্য চেয়েছে আদালত। যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্ভাব্য রায় নিয়ে গত 16 জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয় প্রকাশিত হয়। এ নিয়ে নানা গুঞ্জন ওঠে, বিষয়টি আদালতেরও নজরে আসে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর্যবেক্ষণে জনকণ্ঠ পত্রিকার সংশ্লিষ্টদের আগামী সোমবার সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এই দুজনের উপর কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন এবং তাদেরকে আগামী 3রা আগস্ট সকাল 9টায় সশরীরে আদালতে হাজির থাকতে বলেছেন। একই সঙ্গে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের পরিচয় ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত। ইমরান এইচ সরকার মামলার সম্বন্ধে যে সমস্ত উক্তি করেছেন এবং মামলার রায় সম্বন্ধে যে সমস্ত তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সেটার সম্বন্ধে আদালত তার থেকে জানতে চাইবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই জনকণ্ঠ এমন লেখা প্রকাশ করেছে বলে মনে করে আদালত। স্বদেশ রায় তার লেখাতে ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। অধ্যাপক মফিজুর রহমান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর, মন্তব্য, নানা বিষয় নিয়ে আদালত নানা সময় মন্তব্য করছেন এবং তার প্রকাশ করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে এই মানবতা বিরোধী অপরাধ এর যে ট্রাইব্যুনাল এবং তারপরে আজ আপিল বিভাগও দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি কলামকে করে বললেন যে রায়ের আগে এইসব প্রকাশের আগে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পর্যবেক্ষণ কি অধ্যাপক মফিজুর রহমান, যে আমাদের আসলে কি করা উচিত? না, বিষয়টি হচ্ছে আপনার একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে তার কাজকর্ম করবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো বিষয়টি অন্যভাবে বলা যেতে পারে, যেমন গণমাধ্যম সেই স্বাধীনতার চর্চা করতে গিয়ে বা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কখনো কখনো যে গণমাধ্যমের ভুল হয়ে যাবে না তা কিন্তু বলা যায় না। তো বিষয়টি হচ্ছে যে কখনো যদি গণমাধ্যমের কোনো কার্যক্রম সম্পর্কে আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ কোনো অবজারভেশন প্রদান করেন, সেই অবজারভেশন যদি হয় কারেকশনের জন্য তাহলে সেটি একটি বিষয়, আর সেই অবজারভেশন যদি হয় কন্ট্রোলের জন্য তাহলে একটি বিষয়। যদি অবজারভেশন কন্ট্রোলের জন্য হয় তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। আর যদি কোনো গণমাধ্যমের কোনো কার্যক্রম আদালত বা কোনো কর্তৃপক্ষের নজরে এরকম মনে হয় যে আমাদের জাতীয় সংহতি বা আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থ বা আমাদের বৃহত্তর ঐক্য বা আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলোকে আমরা সবাই মিলে অর্জন করতে চাই, সেই অর্জনগুলো ব্যাহত করবে বলে যদি মনে করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আদালত তার ওই কারেকশনের জন্য কোনো কথা বলতে পারে। আমি বিষয়টা এভাবে বলতে চাই যে তার মানে এই নয় যে গণমাধ্যম শুধুমাত্র যা কিছু সংগঠিত হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে গণমাধ্যম রিপোর্ট করবে। গণমাধ্যম নিশ্চয়ই ওই বিষয়গুলো সংগঠিত হওয়ার আগেই তার পেছনে যে সমস্ত ঘটনা থাকে, তার সাথে জড়িত অন্যান্য অনেক ধরনের বিষয় আসে থাকতে পারে, সেগুলো নিয়েও কিন্তু অনুসন্ধান করে গণমাধ্যম তার রিপোর্ট যেমন করতে পারে, সম্পাদকীয় লিখতে পারে, উপসম্পাদকীয় লিখতে পারে, সেগুলো কিন্তু গণমাধ্যমের কাজের আওতার মধ্যেই থাকে। কিন্তু এখানে একটু ট্রিকি বিষয়টা,
বিষয়টা হচ্ছে যে আমাদের আজকের যে গণমাধ্যমের বিস্তৃতি বা ব্যাপ্তি, আমরা সবাই প্রত্যাশা করি যে গণমাধ্যম আমাদের উন্নয়ন বলি, আমাদের সুশাসন বলি, বা আজকে আমরা যদি বলি যে আমাদের এই যে একটা ঐক্য তৈরি হয়েছে যে আপনার স্বাধীনতার বিপক্ষ শক্তি বা আপনার যারা যুদ্ধাপরাধী তাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের একটা ঐক্য তৈরি হবে, সেই বৃহত্তর গোলকে অর্জন করতে গেলে যদি মনে হয় যে কোনো গণমাধ্যমের কোনো কাজ সেটাকে আপনার ব্যাহত করবে বলে প্রতীয়মান হয়, তাহলে সেখানে অবজারভেশন কিন্তু দেয়া যেতেই পারে। কিন্তু মনে রাখতে হবে সেই অবজারভেশন যেন কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণের দিকে চলে না যায়। আমরা যেন কখনোই আমাদের স্বাধীন গণমাধ্যম চর্চার বা স্বাধীনভাবে সাংবাদিকতা করার যে কাজটি, সেই কাজের যেন সাংবাদিকরা যেন ফিল না করেন যে সেখানে তাদের কাজের গতিরোধ করা হচ্ছে, তাদের লিখতে বারণ করা হচ্ছে বা তাদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে। এই ধরনের বিষয়গুলো যেন সেগুলো না হয়ে ওঠে। অধ্যাপক মফিজুর রহমান, এই বিষয়টি পরিষ্কার। আমি অন্য একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি অধ্যাপক মফিজুর রহমান, যে আমরা এখন বিশেষ করে একটি পরিবর্তিত অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যমগুলিতে যে তথ্যগুলি আসছে, মানুষ যেগুলি নিয়ে আলোচনা করছে, তার একটা বড় প্রভাব গণমাধ্যমে আসছে এবং এর ফলেই মানে গণমাধ্যমের যে আমরা রোল বা ভূমিকা বলি তা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আসলে কি করা যায়? কারণ এখন গণমাধ্যমের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের প্রভাব অনেক বেশি। এই ক্ষেত্রে কোনো কিছু করণীয় আছে কিনা আপনি কি মনে করছেন অধ্যাপক মফিজুর রহমান? না, আপনি যথার্থভাবেই বলেছেন যে আজকে যে এমার্জিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলো কিন্তু আজকাল আমরা তথ্যসূত্র হিসাবে ব্যবহার করতে দেখি। অনেক সাংবাদিক সেগুলোকে তথ্যসূত্র হিসাবে ব্যবহার করেন। তো সেই ব্যবহার করে যদি রিপোর্ট করা হয় তাহলে সেগুলোর কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা কিন্তু ঠিক যে এর প্রভাব থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারবো না, কিন্তু সাংবাদিক হিসেবে আমরা যখন সেগুলোকে তথ্যসূত্র হিসাবে ব্যবহার করব, তথ্য উৎস হিসাবে ব্যবহার করব, তখন আমাকে কিন্তু রেসপন্সিবল সাংবাদিক হিসাবে আমার নিরাপত্তা বা আমি ঠিক তথ্যটা ঠিকমতো দিচ্ছে কিনা, আমি যে তথ্যটা নিতে যাচ্ছি আমার কোনো একটা পার্টিকুলার লিঙ্ক থেকে, কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে, সেটার যথার্থতা ঠিক আছে কিনা, এটা কিন্তু সাংবাদিক হিসাবে যিনি লিখবেন তার দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি এটাও বলছি যে এর প্রভাব থেকে বেরিয়ে গিয়ে সাংবাদিক কাজ করতে পারবেন না, কিন্তু উনি যখন সেগুলোকে ব্যবহার করবেন তখন তাকে যথার্থভাবে তার নিজস্ব যে প্রফেশনাল বিষয়গুলো আছে সেগুলোকে তাকে ফলো করতে হবে। অতএব এই জায়গায় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার তথ্যসূত্র সম্পর্কে, সোশ্যাল মিডিয়ার আপনার কন্টেন্ট সম্পর্কে সাংবাদিককে নিজেকে আরো বেশি সচেতন হতে হবে। কোন তথ্যসূত্রগুলো যথার্থ, কোন আবার অনেক সময় ফেক লিঙ্ক থাকে, ফেক তথ্য ওখানে আপলোড করা হয়, হাজারো মানুষ ওখানে কিন্তু উপস্থিত, হাজারো মানুষ হাজারো রকম বক্তব্য ওখানে দিতে পারে, সমস্ত বক্তব্য তার সাংবাদিক তার উৎস হিসাবে ব্যবহার করতে পারবেন না। অতএব ওই হাজারো তথ্য থেকে আমার সঠিক তথ্যটাকে বেছে নেওয়ার মতো সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা এবং সেই মিডিয়া লিটারেসি, এই বিষয়গুলো কিন্তু সাংবাদিকের মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু ওই যে পর্যাপ্ত আপনার অফুরন্ত যেই সুযোগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার, রিপোর্ট করতে গিয়ে, সেটা যথার্থভাবে উনি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যে উনিও কখনো কখনো বিপদে পড়ে যেতে পারেন যে একেবারেই আপনার ইররেলিভেন্ট বিষয় চলে আসতে পারে, অথবা যার বক্তব্যের কোনো আপনার যথার্থতা নাই, যে তথ্যের কোনো আপনার একেবারেই অ্যাকিউরেসি নাই, অ্যাকিউরেট নয়, সেই সমস্ত বিষয়গুলো চলে আসতে পারে। অর্থাৎ সাংবাদিকতা অ্যাজ এ হোল একটি খুব ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ট্রানজিশনাল সময়ে সাংবাদিককে আরো সতর্কভাবে তথ্যসূত্র ব্যবহার এবং সেই তথ্যের যথার্থতা নির্ণয় করার ক্ষেত্রে আরো সাবধান হওয়া দরকার আছে। অধ্যাপক মফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।